দেখুন, প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে কোনো হিন্দু মুসলমানের বিষয় নয়। আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই যে ঘর ছাড়া হিন্দু এই শব্দটা ব্যবহার করতে হয়েছে আমাদের, তার কারণ এই ঘটনা সামনে আসছে। ট্রাইব টিভি বাংলা কোনো রকম সাম্প্রদায়িক বিচারের দিকে যায় না, মূল ইস্যু তুলে ধরে, আর ঠিক আজও একই রকমভাবেই তুলে ধরা হবে। দেখুন, এই ঘর ছাড়া হিন্দু এই প্রসঙ্গ তুলেছে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পোস্টের মধ্যে সে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন যে 400 হিন্দু একত্রিত হয়ে তারা মুর্শিদাবাদ থেকে মালদায় এসছে। দেখুন, এই ছবি আমাদের হাতেও ধরা পড়েছে, যেখানে মালদাতে কার্যত তারা নদী দিয়ে সাঁতার কেটে পৌঁছচ্ছেন। অনেকে বা ভীষণ ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। তার কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেখানে ওপার বাংলার ছবি স্পষ্টত ধরা পড়েছিল সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার এবং কার্যত একের পর এক সাধারণ মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া, নানান ইস্যু সামনে এসেছিল। কিন্তু এবার ওপার বাংলার ছবি, সরাসরি সেই ভয়াবহতার ছবি এপার বাংলাতে দেখা যাচ্ছে। অর্থাৎ এপার বাংলায় এবার সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু হয়েছে। দেখুন, কোনো হিন্দু বা মুসলমান আলাদা করে নয়, মূল ইস্যু সাধারণ মানুষ যা নিয়ে এত উত্তপ্ত হচ্ছেন সবাই, তাদের এই যাবতীয় আইনের মধ্যে এই সাধারণ মানুষ কোনোভাবেই হস্তক্ষেপ করেননি। এটা বোঝার চেষ্টা করুন, বুঝুন। তার কারণ ওয়াকফ সংশোধনী আইন কোনোভাবেই সাধারণ মানুষ নিয়ে আসেননি, নিয়ে এসছেন সেই সংসদে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি সাংসদ তাদের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে। অতএব ভারতের আইন ভারতে থেকে মানতে হবে, এমনটা বলছেন সরাসরি সরকার। আর এটা খুব সত্যি কথা, ভারতে থাকলে ভারতের আইন সবাইকেই মানতে হবে। এটা গণতান্ত্রিক অধিকার রয়েছে, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিবাদ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিবাদের ভাষা কখনো সাধারণ মানুষের উপর অত্যাচার হতে পারে না। কেন তাদেরকে ঘর ছাড়া হতে হলো? আজ হিন্দু বলে শুরু করছি বলে ব্যাপারটা এমন নয় যে শুধুমাত্র হিন্দুরাই আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হচ্ছে সেই সব সাধারণ মানুষ যারা এসবের কিছুই বুঝতে পারছেন না। মূলত তাদের জন্য আজকের এই প্রোগ্রাম। আপনারা ওয়াকফ সংশোধনী আইন বোঝার চেষ্টা করুন। আগে ভাগে সেই সব সাধারণ মানুষের ওপর আক্রমণ করার কোনো অর্থ নেই। একের পর এক সাধারণ মানুষ তাদের ঘরছাড়া হচ্ছেন, তাদের নিজস্ব বাড়ি তারা থাকতে পারছেন না, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ছবি বিরল ছবি, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কেউ কেউ আবার ত্রাণের ব্যবস্থা করেছেন। মালদাতে এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, যারা কার্যত মুর্শিদাবাদ ছেড়ে মালদায় এসছেন তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে এসে তাদেরকে থাকতে হচ্ছে? সে নিয়েই শুরু হচ্ছে আরও বিস্তর জলঘোলা। তার কারণ রাজনীতিতে এটা দেখাই যায় যে একজন আরেকজনকে আরোপ প্রত্যারোপ করে থাকেন, কিন্তু এ ছবি তো অন্যরকম ছবি। এ ছবি তো সরাসরি হিংসার ছবি। এই হিংসা ছড়াচ্ছে কে? সত্যি কি কোনো রাজনীতির মধ্যে থাকা ব্যক্তিত্বরা, নাকি পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্রের নজির হয়ে উঠবে বাংলা? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 6:57। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় ঘর ছাড়া হিন্দু। আর ঠিক এখানেই একটি বিষয় আপনাদের সামনে আরও একবার বলে রাখবো, হিন্দু মুসলমান আলাদা করার কোনো ইচ্ছে আমাদের নেই। আমাদের মূল ইস্যু সেই সব সাধারণ মানুষ যারা দিনের পর দিন তারা রাস্তায় বসবাস করছেন, তারা ঘরে ঢুকতে পারছেন না। এ ছবি সত্যি বাংলায় এর আগে দেখা গিয়েছে বলে অন্তত আপনারাও জানেন না, আমরাও জানি না। কিন্তু এবার যে ছবি ধরা পড়ছে তা ওপার বাংলার ছবির প্রতিচ্ছবি এপার বাংলায়। কে মদত দিচ্ছে, কারা মদত দিচ্ছে, একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে এ বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন একবার শোনাবো, দেখুন। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগেই হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই। আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। কী চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। আসবো যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন
মাননীয় অনাবিল ইসলাম তৃণমূল নেতা রয়েছেন আমাদের সঙ্গে, সৌমেন চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 6:57 এই শোতে। বাড়তি কথা না, আমি সরাসরি পয়েন্টে আসতে চাইছি। দেখুন, এই ছবিটা যেটা ধরা পড়ছে, এই ছবি বাংলা দেখতে কিন্তু সত্যি প্রস্তুত নয়। একের পর এক হিন্দুরা তারা কার্যত ঘর ছাড়া হচ্ছেন। আমার বলতে খারাপ লাগলো এই শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে বাংলার ক্ষেত্রে, যা কিছুদিন আগে আমরা ওপার বাংলার ক্ষেত্রে ব্যবহার করেছি। আমি এখানে সরাসরি সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, কী হচ্ছে বলুন তো? এপার বাংলার যে ছবি আজ ধরা পড়ছে, ওপার বাংলা নিয়ে আমরা কিছুদিন আগে পর্যন্ত কথা বলেছি, নানান রকম নিন্দা প্রদর্শন করেছি আমরা। এবার তো এপার বাংলায় একই রকম ছবি ধরা পড়ছে। আসলে দেখুন, যা তো এই টিভি চ্যানেলেই আমরা বাংলাদেশ নিয়ে যে উদ্বিগ্নতা কথা কয়েক মাস হোক বোধহয় যায়নি, আমরা এখানে সিরিজ অফ অনুষ্ঠান করেছি এবং সেখানে সেই উদ্বিগ্নতার কথা জানিয়েছিলাম যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে আগুনের তাপ এসে লাগা শুধু নয়, আগুনে আগামী দিনে ঘর পোড়ানোর ইন্ধন যোগানো, সমস্ত কিছু যেন অপেক্ষা করেছিল। আমাদের সেই আশঙ্কা আজ বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সীমান্ত ক্রস করে আজ আমাদের ঘরের পাশের ঘর নিজস্ব ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিধিতেই এখানে জ্বলছে। এখানে মিডিয়ায় আমরা যারা আলোচনা করি তাদের ক্ষেত্রে যাহাতক এটা এখনো ভারতবর্ষ, তাই আমাদের অনেক সংযত থেকে অনেক কিছু বলা যায় রাগ ঢাক ডেকে বলতে হয়, কারণ যেমন দায়িত্বশীল মিডিয়া তার দায়িত্বশীলতা পালন করে ভারতবর্ষে, তেমনভাবেই একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরাও চেষ্টা করি আমাদের রাষ্ট্রীয় মৌলিক সার্বভৌমিকতাকে বজায় রেখেই কথাবার্তাকে লাগাম দেওয়া, বা কোনো রকম যাতে প্রভোকেশন উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে সেই বার্তা যাতে না পৌঁছয়। কিন্তু আজ যে তার অর্থ এই নয় যে উদারতা, গণতান্ত্রিকতা, মানবিকতা, মানবাধিকার যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো দেখা যাবে কোনো জনগোষ্ঠী যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে এই শব্দগুলোর কোনো প্রয়োগ বাস্তবায়িতে দেখা যাবে না। আর যেখানে কোনো জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর সংখ্যালঘু, সেখানে তারা গণতান্ত্রিকতা, মানবাধিকার এই শব্দগুলোর জন্য তাদের আকুতি উঠে পড়বে। এই যে দ্ব্যর্থবোধক অর্থাৎ দ্বিচারিতা, এই দ্বিচারিতার সঙ্গে যদি যুক্ত হয় রাজনৈতিক অপশাসন এবং একটা ভোট ব্যাংক কেন্দ্রে রাজনীতি এর সঙ্গে ভোটের অঙ্কে যুক্ত হয়ে যায়, সেটা ভয়ানক আকার ধারণ করে। অর্থাৎ যেটা আমরা ভয় পাই সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, এই ধরনের আমরা প্রত্যেকেই জন্মগতভাবে মনে রাখতে হবে কোনো না কোনো ধর্ম সম্প্রদায়কে কেন্দ্র করে আমরা জন্মে থাকি। কেউ নিরীশ্বরবাদী হতে পারেন, কেউ ঈশ্বরবাদী হতে পারেন, কিন্তু আমরা কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সুতরাং যে আমাদের প্রথাগত মাইন্ডসেটের মধ্যে বামপন্থী ইন্টেলেকচুয়াল বামপন্থী আমাদের ঢুকিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতা, আসলে আমি মনে করি এইটাই একটা বিভ্রান্তিমূলক ধারণা। অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে সম্প্রদায় ভুক্ত, কিন্তু যদি কোনো সম্প্রদায় সেই সাম্প্রদায়িক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তার সম্প্রদায়কে আধিপত্য বিস্তারের অস্ত্র হিসাবে তুলে ধরে, আধিপত্য বিস্তারকারী প্রাধান্যকারী হিসাবে সে প্রতিযোগিতায় নামে, তখন মনে রাখতে হবে সেই সাম্প্রদায়িকতা মৌলবাদে রূপান্তরিত হয়। আবার এই সাম্প্রদায়িক প্রতিযোগিতা মৌলবাদকে যে আশ্রয় করে, সেই মৌলবাদ এক মৌলবাদ আরেক মৌলবাদের জন্ম দেয় এবং সার্বিকভাবে তখনই দাঙ্গাজনিত পরিস্থিতির শুভ সূচনা
বলবো না যে মানব সভ্যতার কলঙ্ক দাঙ্গা সৃষ্টি হয়। যে ওয়াকাফ ইস্যু নিয়ে এখানে যেভাবে যা তুল কালাম চলেছে, গণহত্যা না বললেও বলা যায় আরেকটা সংখ্যালঘু ওই পরিসরে ভূগোলে জনগোষ্ঠীর ওপর আক্রমণ চলেছে, সেইটা নিন্দনীয় শুধু নয়, মনে রাখতে হবে এইটা গভর্নমেন্টের ক্ষেত্রেও একটা অসফলতার দিক, যেখানে দাঁড়িয়ে আমরা ঠিক। সত্যি আজ কি বলবো ভেবে পাচ্ছি না। বেশ, আমি এখানে সরাসরি অনাবিল বাবুর কাছে যাবো, কিন্তু এর আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন অনিয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস নেত্রী। সুস্মিতা, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 6:57 এই শোতে। আমি এখানে সরাসরি অনাবিল বাবুর কাছে যাবো। অনাবিল বাবু, আপনারা ফেল করছেন, রাজ্য প্রশাসন কি ফেল করে যাচ্ছে? যদি সত্যিই হয় তাহলে তো এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত একবার মুর্শিদাবাদ এসে পরিদর্শন করতে পারছেন না। শুভ সন্ধ্যা অঞ্জন বাবু শুভ এবং সন্ধ্যা। আমার কো প্যানেলিস্ট যারা আছেন তাদেরকে প্রত্যেকেই শুভ সন্ধ্যা, এবং আপনাদের ট্রাইব টিভির পর্দায় যারা চোখ রেখেছেন সেই দর্শক বন্ধুদেরও আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আপনি যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুর্শিদাবাদে একবার এসে কথা বলতে পারছেন না, প্রসঙ্গক্রমে তাহলে আমি এটা প্রথমেই শুরুতেই বলতে বাধ্য হচ্ছি যে আজ দীর্ঘ সময় ধরে, এটা তো হচ্ছে কয়েকটা দিন, এই যে ওয়াকআপ ইস্যু নিয়ে মুর্শিদাবাদে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কয়েকটা দিন, আর কয়েক মাস এবং বছর অতিক্রান্ত হয়ে চলে গেছে। মণিপুর জ্বলছে এবং সেখানকার সাধারণ মানুষের অধিকার, নৈতিক, তাদের ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু ভুলুণ্ঠিত। সেখানে মেয়েদেরকে উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছে, একটা সম্প্রদায়ের মহিলাদেরকে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী, তার কি কোনো দায়িত্ব নেই? তিনি একবার মণিপুরে যাওয়া তো দূরের কথা, একটা শব্দ পর্যন্ত ব্যয় করছেন না। এটা ভাবতে আমার বড় অবাক লাগে। এবং শুধু আমি এটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বলা, আমি এটাকে জাস্টিফাই করছি না। আমি শুধু বলতে চাইছি যে যেটা মুর্শিদাবাদে ঘটছে, এটাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তৃণমূল কংগ্রেস করে না, কোনো সভ্য সমাজের মানুষ এটাকে পারমিট করে না। দাঙ্গা কোনো হিন্দু করে না, দাঙ্গা কোনো মুসলমান করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা, এবং তাদের পিছনে একটা মূল উদ্দেশ্য নিহিতার্থ থাকে, এবং সেই উদ্দেশ্যটা খুঁজতে গেলে অনেক কথাই আসে। এখানে প্ররোচনামূলক কথাবার্তা আপনারা নিশ্চিতভাবে দেখেছেন যে অর্জুন সিং তিনি বলছেন যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে সব ঠান্ডা করে দেবো। এটা এই ধরনের কথাবার্তা অন্তত এই সময় বলাটা কতটা সমীচীন এটা আমি বুঝতে পারি না। এবং দিলীপ ঘোষ তিনি একজন দায়িত্বশীল এবং রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন এবং সাংসদ ছিলেন প্রাক্তন। তিনি বলছেন যে ওয়াকফ বিল সেটা তো পার্লামেন্টে আইন হয়ে গেছে, কারো বাপের ক্ষমতা নেই, এই ল্যাঙ্গুয়েজ, দিস ল্যাঙ্গুয়েজ, তার বাপের ক্ষমতা নেই এটাকে শুধরায় বা এটাকে ঠিক করে। এই সময়কালে এই কথাগুলো বলা কি বাঞ্ছনীয় না খুবই প্রয়োজনীয়? এখন প্রয়োজন যে সত্যিকারের যদি আমরা প্রকৃত মানুষ হই বা আমাদের মধ্যে যদি মানবিকতা কিছু থেকে থাকে, তাহলে এই পরিস্থিতিতে যারা ভিক্টিমাইজ হচ্ছে, সত্যিকারের যারা ভিক্টিমাইজ হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, পরবর্তীকালে সেটা ক্রমশ প্রকাশ্য এবং ক্রমে সেটা প্রকাশ পাবে, আরো পরিষ্কার হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচেষ্টা তো তিনি জারি রেখেছেনই, তিনি বারে বারে আবেদন করছেন। সেই সঙ্গে এবং এখানকার যারা ইমাম সংগঠন, সেই ইমাম সংগঠনের যারা প্রধান, নাখোদা মসজিদের ইমাম, এবং সঙ্গে বসে তারা বারবার মুসলমানদের উদ্দেশ্যে বলছেন যে এটা কখনোই মুসলিম সমাজ পারমিট করে না। আপনার মতে কারা প্রভোগ করছে? কারা প্রয়োগ করছে সেটা আমি নির্দিষ্ট করে এখনই বলতে পারি না। এটা নিশ্চিতভাবে আমি নয়, অনেকের মুখ থেকেই আপনারা এটা শুনতে পাবেন যে কারা প্রভোগ করছে বা কারা কি চাইছে এখানে, সেটা ক্রমশ প্রকাশ্য এবং ক্রমেই সেটা দেখে প্রকাশিত হবে। একদিন জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এর পিছনে ছিল। আমি কেন আপনার থেকে এটা জানতে চাইছি, তাহলে একটি নির্দিষ্ট কারণ রয়েছে। আপনি বলছেন বা তৃণমূল কংগ্রেস বলতেই পারেন যে বিজেপি এবং বামেরা মিলে একত্রিত হয়ে এই
প্রভোকেশনটা চালাচ্ছে। আমি মেনে এটা নিচ্ছি আমি কিছু গতকালকেই চ্যানেলে আমি বলেছি, বুঝতে সুতরাং আমি পেরেছি, আর রিপিট করতে চাইছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি সব মেনে নিচ্ছি, কিন্তু ইমামদের কথাও তারা মানছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আবেদনও তারা মানছেন না। তাহলে কি বাম এবং গেরুয়া এতটাই শক্তিশালী হয়ে গেছে রাজ্যে? অনাবিলবাবু, আপনার একটি সমস্যা রয়েছে, আপনি পুরো কথা শুনতে চান না কেন বলুন তো? কি পুরো কথাটা আগে শুনে নিন, প্রশ্ন করছি একটা, ভালো করে শুনুন, তারপর উত্তর দিন। আমি বলতে চাইছি বাম এবং এই রাম তারা কি এতটাই শক্তিশালী হয়ে গেল 26শে বিধানসভা নির্বাচনের আগে যে তারা প্রভোগ করছে সবাইকে? আপনারা কন্ট্রোল করতে পারছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মায়াবী মানসিকতার তিনি বারংবার এত কিছুভাবে আবেদন করছেন, তার কথা কেউ শুনছেন না? বলা হয়েছে আপনার বলা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই বলা হয়েছে। আরো প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচেষ্টা জারি রেখেছেন, এটা বাংলার সমস্ত মানুষ দেখছে, এবং আমরা কন্ট্রোল করতে পারছি না বা সরকার কন্ট্রোল করতে পারছে না, এটা আপনার মনে হতে পারে, এটা আপনার মনে হতে পারে। কিন্তু এখানে কেন কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এখানে আমার কাছে ফুটেজও আছে, এবং সেটা আপনি দেখবেন যে তারা ওইখানে মুর্শিদাবাদে এমন ভাবে যারা সেন্ট্রাল ফোর্স বা প্যারামিলিটারি ফোর্স তারা যেভাবে ট্রিট করছে, সেখানে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই খবর নিশ্চয়ই আপনার কাছে আছে, এবং সেখানে তার ফুটেজ কিন্তু আছে যে তারা কি করছে। তারা বলছে যে এরা কি সত্যি সেন্ট্রাল ফোর্স, এরা কি সত্যি বিএসএফ। আর তারপরে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ যেটা বলছিলেন যে ওপার বাংলা থেকে লোক ঢুকে এখানে আসছে, সেখানে কোনো রকম এই গভর্নমেন্টের কোনো নাই। আরে ওপার বাংলা থেকে লোক ঢুকতে হলে তো বিএসএফ কে ওভারটেক করে এখানে আসতে হবে। তাহলে সেই বিএসএফরা কি করছে ওপার বাংলা থেকে যদি এখানে লোক ঢুকে? সেটা রাজ্য সরকারের উপরে দায় চাপালে সেটা কতটা সমীচীন রাজ্য সরকারের উপরে দায় চাপানো? আর অরুণাচল প্রদেশেও তো চীন ঢুকে বসে আছে, কি করতে পারছে? সেখানে তো আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেন আমার 56 ইঞ্চি ছাতি, সেখানে চীনের বেলায় হয়ে যাচ্ছে 16 ইঞ্চি। তাহলে তিনি কি করছেন? অরুণাচল প্রদেশটাকে দখল করে নিচ্ছে চীন, তাহলে তিনি কি করছেন? এই প্রশ্ন যদি আমরা এখানে করি। আমি আলিয়াবুর কাছে যাব। আলিয়াবু বলুন। দেখুন, অনাবিল বাবু তৃণমূলের পক্ষ থেকে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ওনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই, বাস্তবতার কোনো মিল নেই। প্রথমত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে পরিষ্কার করে বলেছে যে যদি সংখ্যালঘুরা মাঠে নামে তাহলে কি হবে, কি অবস্থা হতে পারে, সেটা কিন্তু সেদিন আগাম সতর্কতা তিনি করে গিয়েছেন যে সংখ্যালঘু মাঠে নামলে কি হতে পারে। সেটা দেখলাম আমরা মালদাতে, শমশেরগঞ্জে দেখলাম, ধুলিয়ানে দেখলাম, সুতিতে দেখলাম, জঙ্গিপুরে দেখলাম, ফারাক্কায় দেখলাম, এবং সর্বত্রই আমরা সেটা দেখছি যে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সংগঠনের যে পক্ষ থেকে ওয়াকফের এগেনস্টে যে আন্দোলন চলছে, তার পরিণাম আমরা দেখলাম। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ির থেকে টেনে এনে তাকে খুন করে দেওয়া হলো। এটা কাঙ্ক্ষিত ছিল না, আমরা চাইনি। আজকে এই অবস্থা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছে, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। আমাদের রেজিনগরের নয়, আপনার ভরতপুরের এমএলএ আমার হচ্ছে হুমায়ুন কবির পরিষ্কার করে তৃণমূলের এমএলএ বলেছে 70% আমাদের, 30% ওদের, অর্থাৎ 70% মুসলিম, 30% হিন্দু। তিনি চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন খুন করে। এই কথা বলেননি অনাবিল বাবু? এই কথা তো বলেছেন, মুখ্যমন্ত্রী কিচ্ছু বলেননি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আপনার সারা রাজ্যে ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে আজকে জঙ্গিদের ডেকে এনে, বহিরাগতদের ডেকে এনে, রোহিঙ্গাদের ডেকে এনে আজকে সারা পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করছে। আজকে আমাদের ভাবতে হবে সেই জায়গায়। আজকে উনি মণিপুরের কথা বলছেন, কি বলছেন মণিপুরের কথা? মণিপুর কোথায়? আজকে মুর্শিদাবাদটা কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি, আপনারা বারংবার বলছেন বহিরাগত প্রবেশ করেছে। যদি সত্যি এটা হয় তাহলে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, কিন্তু প্রশ্ন বহিরাগত হয়েছে তো, কারণ এই যে বলা হচ্ছে যে সমস্ত আজকে পুলিশের যে ভূমিকা সব থেকে ডেঞ্জারাস, কোন পুলিশ ছিল না। এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, পুলিশের কোনো ভূমিকা ছিল না। কিন্তু পরিস্থিতি যখন শুনুন স্যার, পরিস্থিতি যখন বাধ্য হলো, তখন হাইকোর্ট থেকে মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় সুকান্ত মজুমদার তারা আবেদন করলেন যে একটা কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, নাহলে মানুষ শেষ হয়ে যাবে। সংখ্যালঘুরা ওই মুর্শিদাবাদের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা শেষ হয়ে যাবে আর তাদের প্রাণে আরো বহু মানুষ খুন হয়ে যাবে। সেই কারণে
আবেদন করা হলো হাইকোর্টে। হাইকোর্ট মানবিক দৃষ্টিভঙ্গিতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কেও অনাবিল বাবু যে কথাগুলো বলছেন, তৃণমূলের কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন, সম্পূর্ণরূপে লজ্জাজনক ঘটনা। তাদেরকে বলছে বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী নাকি এক হয়ে আক্রমণ করা হয়েছে। ভাবা যায় কেন্দ্রীয় বাহিনীর এগেনস্টে এই সমস্ত কমপ্লেন করা, যেখানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসছে, আর সেখানে বলছে বিএসএফ আর হলো কেন্দ্রীয় বাহিনী এক হয়ে সেখানে নেতৃত্ব দিচ্ছে। এটা কোনো কথা হলো? মানুষ এটা বিশ্বাস করবে? সেই জন্য আমরা বলতে চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কোনো কথা হবে না। মুখ্যমন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তা না হলে কোনো উপায় নেই, পশ্চিমবঙ্গের মানুষ আর বাঁচবে না। আজকে মুর্শিদাবাদের লোক, শমশেরগঞ্জের লোক, ধুলিয়ানের লোক আজকে প্রতিবেশী একটা জেলা মালদাতে গিয়ে তার আশ্রয় নিয়েছে। মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে কিসের জন্য বলুন? ভারতবর্ষ একটা হিন্দুস্তান। ভারতবর্ষের হিন্দুরাই যদি, আমার ভারতবর্ষে যদি তারা নিরাপত্তা না পায়, তাহলে কোথায় যাবে? কোথায় যাবে তারা? এটা মানা সম্ভব নয়। সেই জন্য আমরা যেটা বলছি, আমার এই যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে নৈতিক দায় স্বীকার করে তাকে পদত্যাগ গ্রহণ করতে হবে। আর ওয়াকফ বিষয় কি হয়েছে? ওয়াকফ বিষয়ে গরিব মুসলমান সমাজের মানুষের উপকার হবে। গরিব মুসলমান সমাজ, যারা বিধবা মহিলা, যারা দুস্থ মহিলা, যারা ভিক্ষাবৃত্তি করে সেই সমস্ত মহিলা, যারা গরিব মানুষ, বিপিএল শ্রেণীর মধ্যে অবস্থা করতেছে যে সমস্ত মুসলিম সমাজ, তাদেরকে ওয়াকফের টাকায় তাদেরকে আরো আর্থিক দিক থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং একই সঙ্গে যারা মুসলিমদের ওয়াকফ প্রপার্টি দখল করে যে মুসলিমরা রয়েছে, যে সমস্ত গুন্ডারা রয়েছে, বলবো যে সমস্ত দালালরা রয়েছে, যে সমস্ত মুতাওয়াল্লিরা রয়েছে, যারা মুসলিমদের ওয়াকফ প্রপার্টি দখল করে তারা রয়েছে দীর্ঘদিন ধরে, যারা ভোগ করতেছে, তাদের বিরুদ্ধে মোদি অ্যাকশন নিতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মোদি ব্যবস্থা নিতে যাচ্ছে। এই ভয়ে সমস্ত নিরীহ মুসলিমদের এক করে আজকে বাংলার মধ্যে অশান্তি, সারা ভারতবর্ষের মধ্যে অশান্তি লাগাবার চেষ্টা করছে। এর নেতৃত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের রাজনীতি, মানুষের জীবন যাচ্ছে আর আপনারা ভোটের রাজনীতি করবেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। তাই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজকে পুলিশ কেন ব্যর্থ? পুলিশ কেন চুপ? পুলিশ কেন সাধারণ যারা শিক্ষক, যাদের চাকরি বাতিল হলো, তারা আন্দোলন করছে, তাদেরকে লাঠি মারতে পারে, তাদেরকে লাঠিপিটা করতে পারে, আজকে কেন তারা এই মিছিলের মধ্যে তাদের ভূমিকা দেখলাম না? বেশ, আমাকে এখানে সুস্মিতাদির কাছে যেতে হবে। সুস্মিতাদি, কার্যত আজকে একের পর এক ছবি আমরা রেখেছি যেখানে পুলিশ যাচ্ছেন ঘটনাস্থলে এবং সাধারণ মানুষ পুলিশের ওপর আরও বেশি করে চড়ে যাচ্ছেন, এবং প্রশ্ন হচ্ছে সেই সব পুলিশ তাদেরকে ঠান্ডা করতে পারছেন না। আমি বলছি পুলিশ প্রশাসনের ওপর কি তারা তাহলে আস্থা হারাচ্ছে? আজকে আমরা প্রথমেই আজকে সকালবেলায় আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে আজকে সমস্ত থানায় ডেপুটেশন দেওয়া সারা পশ্চিমবঙ্গে। আপনারা দেখেছেন হয়তো সবাই যে কালকে আমাদের সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় ওই সল্টলেকে বিকাশ ভবনের সামনে ছেলে মেয়েদেরকে, যারা চাকরিহারা ছেলে মেয়েদেরকে, তাদেরকে জল পর্যন্ত দিচ্ছে না পুলিশ, জল দিতে গেছে, তাই জল দেওয়ার জন্য তাকে বাধা সৃষ্টি করেছে এবং তাকে হ্যাকেল করেছে। এরকম অমানবিক কাজ আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিনও হবে বলে আমরা ভাবিনি। এবং অদ্ভুতভাবে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে আমাদের পুলিশকে বলতে হলো বসে যে আপনাদেরকে বলতে আমাদের খারাপ লাগছে, আপনারাও কোনো জায়গায় অসহায়, আমরা বুঝতে পারছি। আপনারা 14ই আগস্ট যখন আক্রমণ হয়েছিল, 70 জন হুলিগান মিলে আরজি করে ভাঙচুর করেছিল, সে সময় আপনারা নার্সের ঘরের টেবিলের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আপনারা আজকে যখন সুতিতে শামশেরগঞ্জে যখন ঝামেলা হচ্ছে, তখন আপনারা ভয়ে দোকানে গিয়ে ভিতরে গিয়ে লুকাচ্ছেন, আর সেখানে আপনারা চাকরিহারা শিক্ষকদের উপরে তাদেরকে লাঠি মারছেন। আমি অ্যাজ আ টিচার আমার সম্মানে লাগছে, কারণ শিক্ষক সম্প্রদায়কে যে কোনোভাবে এইরকম ভাবে অ্যাকেল করতে পারে, সত্যি কথা এটা ভাববার বাইরে। আজকে পুলিশ প্রশাসনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না, পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটিস, পুলিশ প্রশাসন যেই ওথ নিয়ে এই প্রফেশনটাই এসছিল, সেই ওথ এবং সেই কি বলবো, আমার মনে হয় পুলিশ প্রশাসনের সেই আদর্শ, সেই নীতি সবটা ভেঙে চুরমাচুর হয়ে গেছে মানুষের কাছে। কারণ পুলিশ প্রশাসন আজকে দলদাসে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন আজকে এমন তার ভূমিকা,
তাদেরকে যা আঙ্গুলে ইশারা করছে তারা ঠিক তাই করছে। আজকে বলুন কেন পুলিশ প্রশাসন আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হতে পারছে না? পুলিশ কেন সঠিকভাবে ব্যবস্থা নিতে পারছে না? আজকে যদি প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিত তাহলে তো আজকে এই বিরোধী দলনেতা কিন্তু আজকে কোর্টে গিয়ে বলতে পারতেন না যে আমাদের সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। আজকে পশ্চিমবাংলার অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে 355 ধারা 356 ধারা দাবি করা হচ্ছে। কেন? এটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। আজকে যেই বাংলাদেশ নিয়ে আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম, আমি কালকেও আপনাদের এখানে একটা প্রোগ্রামে বলে গেছি, মনে হয় আপনারা বারংবার ছবিটা দেখাচ্ছিলেন যে ওই স্মার্ট বাজার ঠাট বাজার এরকম কিছু একটা জায়গা থেকে, হ্যাঁ হ্যাঁ ধুলিয়ানের ছবি, যে স্মার্ট বাজার এরকম কোনো একটা জায়গা থেকে জিনিসপত্র নিয়ে লোকে মানে চম্পট দিচ্ছে। আজকে সেই জায়গাটা কেন এসে দাঁড়ালো? আজকে এরা তো কোনো না হিন্দু না মুসলিম, এরা হচ্ছে সুবিধাভোগী, এরা হচ্ছে দাঙ্গাবাদী, এরা হচ্ছে সুবিধা মানে সুযোগের সুবিধার নেয়। আজকে এরা কি করছে? লুট করছে। এই দৃশ্য আমরা প্রথমে কোথায় দেখেছিলাম? আমরা শ্রীনগরে দেখেছিলাম, তারপরে ওই যে স্টাইল বাজার, হ্যাঁ, তারপরে আমরা তারপরে সেই দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম হাসিনা পালিয়ে যাওয়ার পরে। আজকে কি আমাদের বাংলার অবস্থা সেই জায়গায় এসে দাঁড়ালো? আজকে আমাদের বাংলায়, আজকে আপনি আমাকে বলুন, এই হুমায়ুন কবির এই যে মানে আমি এমএলএ বলতে আমার লজ্জা লাগে, আমি এলিমেন্ট বলবো, উনি একজন এলিমেন্ট বলা যায়, যে এলিমেন্ট বলতে পারে যে আমরা 70% আর তোমরা 30% তোমাদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তখন কেন এই শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের কোনো দায়িত্ব নিলেন না, কোন রকম ব্যবস্থা নিলেন না? এবং পরপর যেভাবে আজকে আমরা দেখেছি আমাদের কলকাতার যে মহানগরী, যে আজকে মেয়র, সেই মেয়র বলেছেন খোদার আশ্রয় না নিলে নাকি সেই জন্মই সার্থক হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যাদের ঈমান আছে, যারা সত্যিকারের মুসলিম, আমার মনে হয় না তারা এরকম কোনো কাজ করবে। আপনি একটা জিনিস, আপনি মনে আছে কিনা জানি না, ইতিহাসের পাতা ঘাটলেই সেটা দেখা যাবে। আজকের দিন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডে হাজার লোকের উপর লোককে গুলি করে মারা হয়েছিল। সেখানে হিন্দু ছিল, সেখানে মুসলিম ছিল, সেখানে খ্রিস্টান ছিল, সেখানে বৌদ্ধ ছিল, সেখানে জৈন ছিল। আমরা হচ্ছে সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম বলেছিলেন একই বীরতে দুটি কুসুর হিন্দু মুসলমান। যেই ভারতবর্ষ স্বাধীন করার জন্য হিন্দুও রক্তপাত করেছে, মুসলিমরাও রক্তপাত করেছে, এবং তার সাথে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রত্যেকে। আজকে সেই লড়াইকে আজকে আমরা মানে সেলাম জানিয়ে আমরা বলতে চাই যে আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে আমাদের হিন্দু মুসলিম ভাগাভাগি করতে হচ্ছে। আজকে হিন্দু মুসলিম সম্প্রদায় আসলে এইটা জল মাপা হচ্ছে না তো রাজনীতিতে, যে দুটো বাইনারি ভিশন তৈরি করার জন্য আজকে ভারতবর্ষের এই রাজনীতিতে এই দাঙ্গাবাদী সুবিধা নেওয়া হচ্ছে না তো? আজকে 26 আমি কিছুক্ষণের জন্য বাইনারি কথাটাকে কেন আমি একটু আটকাচ্ছি, তার কারণ ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু এই আইন নিয়ে যথেষ্ট প্রতিবাদ হচ্ছে, কিন্তু এইরকম প্রতিবাদ কিন্তু হচ্ছে না। বাংলা কিন্তু একেবারে নজিরবিহীন প্রতিবাদ চলছে। এইটাই আমার বক্তব্য। আজকে আমরা ওয়াকফ বিলের প্রতিবাদ করছি, আমাদের দলের তরফ থেকে আমরা বিভিন্ন স্টেটে ওয়াকফ বিলের প্রতিবাদ করছি, কিন্তু আজকে বাংলায় যে রূপ নিয়েছে এই রূপটা তো অন্যান্য স্টেটে নেয়নি। কেন বাংলায় এই রূপটা নিল? তাহলে এর উপরে কি সত্যি আমরা বলবো 26,000 শিক্ষকের যে চাকরি চলে গেছে 25,752 জনের, তাহলে তাদের থেকে কি নজর ঘোরানোর জন্য, না জল মাপার জন্য, না কারোর রাজনৈতিক সুবিধা ভোগ করার জন্য, যে যারা হিন্দু কিংবা মুসলিমকে কাজে লাগিয়ে ভোট ভাগাভাগির মধ্যে দিয়ে তারা সুবিধা পেতে চাইছে? তারা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত জায়গা থেকে ঘুরে গিয়ে মানুষ এখন একটা দিকেই নজর, তার হচ্ছে ধর্মে ভাগাভাগি, ধর্মে ভেদাভেদি। তাহলে আজকে এই যেই ভারতবর্ষে আমরা সার্বভৌমত্বের কথা বলি, যেই ভারতবর্ষে আমরা সেকুলারিজমের কথা বলি, সেই সেকুলারিজমের তো একেবারে মানে শেষ করতে মানে খুব বাজে ভাবে বলতে যায় সেকুলারিজমে পিন্ডি চটকে দিল আজকে যে জায়গায় এসে বাংলার মানে রাজনীতি এসে দাঁড়িয়েছে। তাহলে আজকে আমরা কি এই বাংলাকে দেখতে চেয়েছিলাম? যেই বাংলার আমার খুব দুঃখ লেগে আজকে দুপুরবেলা আমি বাড়িতে একটা কথা বলছিলাম, জানেন তো, আমি নিজে থেকে বলছিলাম, মানে আমি কোনো রাজনীতি কিংবা অনেক রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথাটা বলছিলাম। যেই বাংলায় শিক্ষা নিয়ে সমস্ত স্টেটে সম্মান করতো, যেই বাংলার শিক্ষা সংস্কৃতি আজকে চারিদিকে সমাদৃত ছিল,
সেই বাংলার শিক্ষা সংস্কৃতি আজকে কোন জায়গায় নেমে আসলো, যে আজকে বাংলার বাইরের লোকেরা আমাদের কত ছোট করে দেখছে জানেন? এখন আমাদের সার্টিফিকেট গুলোকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে, কোনো কদর দিচ্ছে না। আমাদের ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? আমরা এই করব, আমরা হিন্দু মুসলিম বলে লড়াই করব, আর এ বলবো ওকে কেটে ভাসিয়ে দিচ্ছে, এ বলবো ওকে কেটে ভাসিয়ে দিচ্ছে। গুলি তাণ্ডব, আজকে বাবা মা ছেলেকে একসাথে খুন করে মেরে ফেলা হচ্ছে, আজকে গুলি চলছে, আজকে তাণ্ডব চলছে। এই তাণ্ডব দেখার যে যে পর্যায়টা তৈরি হয়েছে, অন্তত বাংলার ক্ষেত্রে এখন সেকুলারিজমের তকমা বারংবার আমরা সংবাদ মাধ্যম যদি বারবার করে এই বিষয়ে সবার কাছে আবেদন করি, তারা শুনবেন না। এটা খুব সত্যি কথা, শুনবেন না। তার কারণ দুটো রাজনৈতিক দল এই বাইনারিটা তৈরি করেছে, যে তোমরা হিন্দু, তোমরা মুসলিম, আমরা তোমার পক্ষে, তোমরা আরেকজনের পক্ষে। তার মানে লড়ো, তোমরা লড়াই করো, আমরা আমাদের রাজনৈতিক ফায়দাটা নেব। এইটা তৈরি হয়েছে। বলছি ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে বারংবার আবেদন করছি, যেসব দর্শক আমাদের এই শো দেখছেন তাদের কাছে করজোড়ে আবেদন করছি, আমরা দয়া করে কোনো রকম প্রভোকেশনে পা দেবেন না। তার কারণ হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো জাতিগত বিভেদ নেই। যে বা যারা এই জাতিগত বিভেদ তৈরি করবার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন। অন্তত সংশোধনী আইন নিয়ে একটু পড়াশুনো করুন। যাদের যা কিছু বিভ্রান্তিকর অবস্থা তৈরি হচ্ছে, তারা অন্তত যাকে যে বোঝেন তার সঙ্গে অন্তত কনসাল্ট করুন। এবং ট্রাইব টিভি বাংলা শো দেখুন, অন্তত আমরা যাদের সঙ্গে কথা বলি তারা অন্তত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করেন। অন্তত নিজেরা শিখুন। না বললে পাচ্ছি না, আমি একটা কথা আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি না বললে পাচ্ছি না। আজকে রাজ্যের যে প্রধান, সেই রাজ্যের প্রধান কোনো একটা সম্প্রদায়কে দুধেল গাই মনে করছে। আপনি বলুন তাহলে আমরা কোন, আমরা ভোট রাজনীতি করছি? আমরা ভোট রাজনীতির সুবিধা পাওয়ার জন্য, আমরা জল মাপার জন্য এই মানুষগুলোকে ব্যবহার করছি, যেই মানুষগুলোর প্রাণ যাচ্ছে। আজকে সেই মানুষগুলোর প্রাণের বলিদানের উপরে আমরা আমাদের রাজনৈতিক পরিকাঠামো দাঁড় করানোর চেষ্টা করছি। ভুল কি এটা? আমি কি ভুল বললাম? বলুন আপনি, আমি যদি ভুল বলে থাকি। না না, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না সুস্মিতা দি, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যথেষ্ট ভ্যালিড পয়েন্ট। আমি এখানে সরাসরি সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, কার্যত এটা কী হচ্ছে? আমরা তো আর সেকুলারের তকমাটাই নিয়ে থাকতে পারবো না। এক একজন এমনভাবে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ছেন, কে কাকে খুন করে দিচ্ছেন একবার ভাবছেনও না, যে প্রত্যেকের যদি কেটে যায় আলটিমেটলি রক্তটা লালই বেরোবে। এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয়ই নয়। যে বা যারা এই কাজগুলো করছে, ওয়াকফ সংশোধনী আইন তো নিশ্চয়ই এই হিন্দুরা তৈরি করেনি, কিংবা যাদেরকে আজকে ঘরছাড়া হতে হচ্ছে তারা তো নিশ্চয়ই সংশোধনী আইনের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়। যারা সংসদে এর বিষয়ে সপক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়েছে তারাই আইন প্রণয়ন করেছেন। আস্তে আস্তে সেটা সমস্ত ভারতের মধ্যে লাগু হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে সাধারণ মানুষরা কেন বিভ্রান্তির মধ্যে পড়বেন? সোমেনবাবু, আসলে আমাদের অনেক সময় কিন্তু দেখতে হয় যে আমরা কেউই, মনে করুন যে একটা অস্থিরতা দাঙ্গাজনিত পরিস্থিতির মধ্যে কেউই আমরা পড়তে চাই না, কিন্তু যেটা হয় আমাদের কঠোর বাস্তবতার অনুশীলন পাঠে দেখতে হয় যে আজ গ্রাম বাংলায় যে পরিস্থিতি, যারা বিভিন্নভাবে ঘোরেন গ্রাম বাংলা তারা অনুভব করবেন, বা বিভিন্ন এই যে জায়গাগুলো মুর্শিদাবাদের কথা বলা হলো, বিভিন্ন চ্যানেলগুলোর মধ্য দিয়েই কেউ মনে করুন সেগুলোকে চেপে ঢেকে রাখছে। আবার কোনো চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখেছি ডাইরেক্ট সাক্ষাৎকার যেগুলো উঠে আসছে, সেখানে কিছু বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে দাঙ্গাবাজদের, আমি দাঙ্গাবাজই বলবো, যাদের এই লুট তারাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাদের বয়সের অনুপাতিক হারটা দেখুন। সেখানে বলা হচ্ছে বারবার যে বড়জোর 16 থেকে 19, 16 থেকে 12 থেকে 18 এই ক্যাটাগরির বাচ্চা ছেলে পেলে বলা হয়। বা এবং আমি একটু আপনাকে বিরত করছি সোমেনবাবু, এবং আমি একটা বিষয়ে খুব অত্যন্ত আশ্চর্য হয়েছি। একজন বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে, এই আপনি যেই সময়সীমাটা বলছেন, সরাসরি বয়সের যে সীমাটা বলছেন, সেখানে 18 থেকে 22-এর মধ্যে সেই সব ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কেন আন্দোলন করছেন। তারা কার্যত বলতে পারছেন না। এবং ওয়াকফ সংশোধনী আইন, এই ওয়াকফ শব্দটা পর্যন্ত ঠিকঠাক তারা ব্যবহার করতে পারছেন না। তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। এরপরেও লোক বলবে না যে প্রভোকেশন চলছে? হ্যাঁ, কারণ দেখুন, একটা পরিষ্কার কথা, কেউ দাঙ্গাবাজ হয়ে জন্মায় না, কেউ মৌলবাদী হয়ে জন্মায় না। পরিবেশ পরিস্থিতি তাকে তৈরি করে। অর্থাৎ পর্দার পেছনে আরেক দল কুচক্রী এই মোবটাকে ইউজ করাচ্ছে। কারণ যাদের বোধহীনতাকে
যাদের নরম ব্রেনটাকে সহজে মস্তিষ্ক ধোলাই করা সহজ, যে কোনো ক্ষেত্রে সে হিন্দু মৌলবাদী হোক কিংবা মুসলিম মৌলবাদী হোক, মৌলবাদীর আশ্রয়ে মগজ ধোলাই করে তাকে দাঙ্গাবাজ তৈরি করার সঠিক বয়স হিসাবে এই কচি মস্তিষ্কগুলোকে নেওয়া হয়েছে। এবং একই রকম ভাবে যে লুটতারাজ দেখতে পাচ্ছি আমরা, সেখানে দেখতে পাচ্ছি এটা কোশ্চেন উঠছে শুধুমাত্র প্রশাসনিক দিক থেকে নয়। একই রকম ভাবে আমরা বাংলাদেশ আলোচনায় বলেছিলাম আগামী দিনে সীমান্তবর্তী এবং সব মিলিয়ে 8টি জেলায় অশনি সংকেত নেমে আসতে চলেছে, এবং 8টি জেলা জুড়ে অশনি সংকেতের যে পারদ চড়ছে সেটা আমরা কিন্তু বাংলাদেশে এই ট্রাইব টিভিতেই আমরা বিভিন্নভাবে আলোচনা করেছিলাম। অর্থাৎ আরেকটা ক্ষেত্রে খুব যে বলা যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি, সেইটা হচ্ছে মহানগরের বুকে কোনো ইনসিডেন্ট ঘটলে তার ক্ষেত্রে বিদগ্ধ বা সিভিল সোসাইটি যেভাবে রিয়াক্ট করে, এই ক্ষেত্রে বলা যায় আমরা পশ্চিমবঙ্গে অনেক বেশি যে বলা হয় সেকুলারিজমের মধ্য দিয়ে ভণ্ড সেকুলারিজমের আওতায় ভুক্ত। আসলে আমরা জনকল্যাণার্থে ব্যক্তি কল্যাণার্থে বিশ্বাসী হয়ে পড়েছি, এবং আমি নিজেও নিজেকে দোষারোপ করছি। আমিও একজন উচ্চশিক্ষিত হয়ে আমরা আগে নিজের ঘর নিজের স্বার্থ দেখায় এতটা মগ্ন যে জনস্বার্থের জায়গাটাই আজ বলা যায় যে আমাদের ভেতর থেকে চলে গেছে। তার জন্য গ্রাম বাংলা যে জ্বলছে সেই পারদ কিন্তু যে উচিত ছিল মহানগরে আর প্রতিবাদ জ্ঞাপন করা, তার স্রোত কিন্তু আমরা দেখতে পাই না। এটা খুব দুর্ভাগ্যজনক। একেবারে আমি সরাসরি অনাবিল বাবুর কাছে যাবো। অনাবিল বাবু, একসময় জ্যোতি বসুর সময় এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব বাবুর সময় সরকার না চাইলে দাঙ্গা লাগে না, এই কথাটা স্বয়ং বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখন তো এটা কি সত্যি আমরা মানবো? এটা কি আপনি মেনে নেবেন যে সরকারই চাইছে, শেষ রাজ্য সরকার হোক বা কেন্দ্রের সরকার হোক, কিন্তু কেউ না কেউ তো চাইছেন, না হলে এই দাঙ্গা হচ্ছে কি করে, তাও আবার প্যারালাল বেসিসে 5 দিন ধরে একই ঘটনার মধ্যে আমরা রয়েছি, আমরাও এই ঘটনা থেকে সরতে পারছি না। এবং যেটা সুস্মিতাদি বলছেন যে 26,000 নিয়ে আমরা কোনো কথা বলতে পারছি না, তার কারণ সাধারণ মানুষ যেভাবে দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে, আমরা 26,000টাকে অন্তত এই অবস্থায় ক্ষীণ করে রাখতে বাধ্য হচ্ছি। অনাবিল বাবু, আমাকে একটু সময় আপনাকে দিতে হবে, কারণ আপনার এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আলী হোসেন বাবু যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর আমাকে দিতে হবে। বলুন। দেখুন, আমি সরকার চাইলে দাঙ্গা হবে, না চাইলে হবে না, এই মন্তব্যের আমি যৌক্তিকতা বা যুক্তি তর্কের মধ্যে আমি যাব না। কি বলেছেন তিনি নিজে বলেছেন, এর জাস্টিফাই আমি করব না। আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষ তারা সত্যিকারের মানুষ কিনা প্রত্যেক বক্তার মুখ থেকে, এবং আমি এর আগে আপনাদের এই চ্যানেলে একটা ডিবেটে আমি বারবার করে একটা জিনিস বলতে চেয়েছিলাম যে মূল্যবোধের অবক্ষয়, আপনার মনে আছে কিনা জানি না, এটা নিয়ে আপনি আবার অনেক রকম এক্সপ্লেন করেছিলেন। তাহলে সত্যিকারের আজকে প্রত্যেকটা বক্তার মুখ থেকে যে কথাগুলো উঠে এসেছে, আমি মনে করছি আমার সেই দিনের সেই দাবিটা বা সেই দিনের সেই কথাটা একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের জন্য বা আজকের দিনে বা আজকে এই সময়কালে বসে। তার কারণ সত্যিকারের মানুষ যদি না থাকে, স্বার্থ সর্বস্ব আত্মকেন্দ্রিক, এবং আমরা যারা শিক্ষক আমরা করছি যে আমাদের লজ্জা লাগছে বা করছে, ঘুরিয়ে কিন্তু আমাদের উপরে সেই দায়টা আসে। আমি নিজে বলছি, আমি একজন শিক্ষক হয়ে, কারণ তাহলে আমরা কি করছি? আমরা মানুষ করার কারিগর, আমরা কি তাহলে প্রকৃত মানুষ তৈরি করতে পারছি না? যার জন্য সমাজটা আজকে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আত্মকেন্দ্রিক আত্মসর্বস্বতার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সেই দায়টা শিক্ষক শিক্ষিকা তাদের ঘাড়ে কিছুটা হলে আসে কি আসে না, এই প্রশ্ন আমি এই চ্যানেলে বসে আমি করছি। আমি তাতে নিজেকেও সামিল করছি, আমি তার বাইরে নয়, আমি ওর মধ্যেই। এবং এরপরে আমি আলী হোসেন বাবু যেটা বললেন, এর বাস্তবতা কিছু নাই। অনাবিল বাবু যেটা বললেন, উনি শুরু করলেন এটা দিয়ে, কোনটার বাস্তবতা নেই? দিলীপ ঘোষ যেটা বলেছেন তার বাস্তবতা নেই, তার ফুটেজ আছে। অর্জুন সিং যেটা বলেছেন তার বাস্তবতা নেই, তার ফুটেজ আছে। আমি মণিপুর নিয়ে যেটা বললাম তার বাস্তবতা নেই, সারা ভারতবর্ষ সহ এই বাংলার মানুষ জানে, তার বাস্তবতা নেই। আমি অরুণাচল প্রদেশ নিয়ে যেটা বললাম সেটার বাস্তবতা নেই, সারা ভারতবর্ষের মানুষ জানে। আমি প্রশ্ন করছি আলীবাবুকে,
উত্তর দেবেন? এর বাস্তবতা নেই। কোনটার বাস্তবতার কথা বলছেন? আর যেটা সেন্ট্রাল ফোর্স আর প্যারামিলিটারি বা বিএসএফ এর কথা যেটা বলা হচ্ছে, তাদের কথা বলা হয়নি। বলা হলো, আমি যেটা বললাম সেটা খুব পরিষ্কার, যে সেন্ট্রাল ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্স বা যাই বলুন না কেন বিএসএফ, তাদের সঙ্গে এমন কিছু মানুষজনকে সামিল করা হয়েছে। তার ফুটে যেখানে আছে, মেয়েরা কাঁদতে কাঁদতে বলছে তারা যে ট্রিটমেন্টটা করছে তাদের কাছে অত্যন্ত অপরিচিত। তারা বিএসএফ কে ওইভাবে দেখেনি, তারা সেন্ট্রাল ফোর্স কে ওইভাবে দেখেনি, এবং তারা ড্রেসের কথা তুলেছে, ড্রেস কোডের কথা তুলেছে। বলছে বিএসএফ বলে এইরকম ড্রেস পরে থাকতো বা তাদের পায়ে বুট থাকতো বা এ থাকতো, এই প্রশ্ন পর্যন্ত তুলেছে, তার ফুটেজ পর্যন্ত আছে। তাহলে তারা কারা? এই কথা বলা হয়েছে, সেন্ট্রাল ফোর্স কে বলা হয়নি বা বিএসএফ কে বলা হয়নি। আর যারা নৈতিকতার কথা বলছে, কিছুদিন আগে আমি আলী হোসেন বাবুকে মনে করিয়ে দিই, কিছুদিন আগে যখন ডিওয়াই চন্দ্রচূড় যখন এই রাজ্যের বিষয়ে একটা রায় দিয়েছিলেন, হাইকোর্টের রায়কে তিনি স্থগিতাদেশ দিয়েছিলেন, তখন তাকে চটি চাটা পর্যন্ত বলা হয়েছিল ডিওয়াই চন্দ্রচূড়কে। তাহলে তখন এখন আবার সেই ব্যক্তিরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্ট অবমাননার জন্য তারা নৈতিকতার পাঠশালা খুলে বসেছে। এটা বড় অবাক লাগছে আমার কাছে, আমি বড় বিস্মিত, আমি বিস্ময়কর আমার কাছে যে একই মানুষ সেই সময় একজন প্রধান বিচারপতিকে বলছে চটি চাটা, আবার এখন নৈতিকতার পাঠশালা খুলে বলে বসেছে। আর ওয়াকফ নিয়ে আলীবাবু যেটা বলছে যে কি করেছে, মানে যারা হতদরিদ্র মুসলমান, যারা পিছিয়ে পড়া, অন্যরা যারা এ করছে, তাদের জন্য এই বিল করা হয়েছে। আরে আলীবাবু, আমি আপনাকে বলি, যদি এটাকে যদি মান্যতা দিতে হয়, তাহলে শুধুমাত্র মুসলমানদের মধ্যে গিয়ে পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষ কি শুধু অশিক্ষিত মানুষ মুসলমানদের মধ্যেই আছে? হিন্দু সম্প্রদায় সিঙ্গেল স্ক্রিন দেওয়া হোক। অনামিলবাবু বলুন না, আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা, হিন্দুদের মধ্যে কি পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস এসসি তারা কি নেই? তাহলে আরো অন্যান্য মন্দির, গির্জা, মঠ, গুরুদুয়ারা, এই সমস্ত জায়গাগুলো যেগুলো আছে, তাদের যে সম্পত্তি আছে, তাদের কি পিছিয়ে পড়া মানুষজন নেই? সেটা নিয়ে চিন্তা ভাবনা কেন হলো না? সেটাও কেন একই সঙ্গে করা হলো না? একই সঙ্গে যদি করা হতো তাহলে নিশ্চয়ই এটা বোঝা যেত যে দেশের কল্যাণে, দেশের হিতার্থে। তাই এই বিদ্বেষমূলক বিলকে মানুষ মানতে পারছে না, এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে এটাকে আমরা পারমিট করছি না, আমরা পারমিট করি না। এর আমরা তীব্র ধিক্কার এবং ভৎসনা জানাচ্ছি। এবং সেটা ছাড়া আমাদের করণীয়, আমরা আমাদের গ্রাউন্ডে যেটুকু আছে আমরা বারে বারে সেগুলো, এবার আমি বর্ধমানের ছেলে, বর্ধমানের মানুষ, বর্ধমানের যারা এই বর্ধমানে একটা বিক্ষোভের তৈরি হয়েছিল, সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। তারা কিন্তু সেটাকে উইথড্র করেছে যে কোনো বিক্ষোভ এখানে হবে না। জেনে নেবে আপনাদের যদি জানার কোনো জায়গা থাকে, তাহলে আমরা এটাকে পারমিট করি না। তাহলে সেই জায়গা থেকে আজকে সত্যিকারের যদি মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ আজকে ভিক্টিমাইজ হচ্ছে, কে হিন্দু কে মুসলমান সেটা নয়। আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না যদি আমার পাশের বাড়ির মানুষটা শান্তিতে না থাকে। আমি কখনোই শান্তিতে থাকতে পারবো না যদি আমার শহর এবং গ্রাম যদি শান্তিতে না থাকে। নিজে একা শান্তিতে থাকা যায় না। এটা লজিক, এটা যুক্তি, এটা সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট। এটা যারা বিশ্বাস করে না, আমি তাদের দলে নিশ্চিতভাবেই নই। কারণ একা ভাবে শান্তিতে বসবাস করা যায় না, বা একা ভাবে শান্তিতে থাকা যায় না। এটা যারা ভাবছে তারা ভুল ভাবছে, এবং এটা যারা করছে এদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই। এরা মুসলমানদের নাম করে ওয়াকফ বিলটাকে এরা ঢাল করে এই নিজেদের উদ্দেশ্যটাকে সফল করার জন্য এরা কিন্তু আজকে এই ধ্বংসাত্মক খেলায় নেমেছে। এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। বেশ, সত্যি যদি এই ঘটনাগুলো বারংবার ঘটতে থাকে, তাহলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন একবার একটু ছোট আকারে আপনাদের জানিয়ে রাখি। আমার বক্তব্য তো বলতে হবে, আমি 2 মিনিটের জন্য বলবোই। প্রথমত হচ্ছে অনাবিল বাবু যে কথাগুলো বললো, উনি একজন শিক্ষক। সবশেষে যে কথাটা বলছে, উনি এই ঘটনার নিন্দা করেছেন। আমি অনাবিল বাবুকে বলতে চাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কালকে কি প্যানেলে পাঠাবে এরপরেই? এটা আপনি নিজের সবিরোধী বক্তব্য বলছেন। আমাকে উদ্দেশ্য করে বলছেন, মুসলমানের নামে কিছু দুষ্কৃতী এসে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল, তার নিন্দা করছেন। ভালো কথা, আপনি নিন্দা করছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তৃণমূল কি নিন্দা করেছে? তৃণমূলের পার্টি কি নিন্দা করেছে? রাজ্যের পুলিশ মন্ত্রী কি নিন্দা করেছে?
রাজ্যের মুখ্যমন্ত্রী কি নিন্দা করেছে? আর বাকি যারা রয়েছে, কুণাল ঘোষ রাজ্যের মুখপাত্র, তিনি কি নিন্দা করেছেন? উল্টো ভারতীয় জনতা পার্টির এগেনস্টে ইলজাম দেওয়ার চেষ্টা করেছেন। সেই কারণে বন্ধু, আপনাকে যেটা আমি বলতে চাই যে ওয়াকফ প্রপার্টিকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, তাদের ভুল আন্দোলন। আন্দোলন যখন বুঝবে যে তাদের ভুল আন্দোলন, একসময় সিএ নিয়ে বহু আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি মুর্শিদাবাদে, বেলডাঙ্গাতে, আপনার হলো ভগবান গোলাতে, একইভাবে উলুবেরিয়াতে আমরা দেখেছি আন্দোলন। সেই আন্দোলন কিন্তু এখন আর হবে না। আপনি যদি বলেন সিএ নিয়ে আন্দোলন করব, 10 জন মুসলমানও এক জায়গায় হবে না। কেন? মুসলমানদের জন্য সিএ না, আমরা বারবার করে সেই কথাই বলেছিলাম, আজও বলছি। আজকে আপনি বলছেন যে সমস্ত গরিব মানুষদের জন্য ভাবা হয়নি কেন? এটা কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের সম্পত্তি, আর মুসলিমরা ব্যবহার করব ওয়াকফ প্রপার্টির মাধ্যমে। আজকে শুধু মুসলিমদের জন্যই এই কথা বলা হয়েছে, বাকিদের জন্য তো বলা হয়নি। সেই জন্য এই যে মুসলিমদের প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি যে মুসলমানরা দখল করে রয়েছে আপনি জানেন, কারা কারা রয়েছে সেটাও জানেন। নাজমুল ইসলামটা কে? নাজমুল ইসলাম তিনি এমপি, তিনিও কিন্তু ওয়াকফ প্রপার্টি দখল করে রয়েছেন। আমাদের ফিরহাদ হাকিম, তিনিও ওয়াকফ প্রপার্টি দখল করে রয়েছেন। সিপিএম এর আমলে হামিদুল হুদা, তিনিও ওয়াকফ প্রপার্টি দখল করে রয়েছিলেন। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, ওয়াকফ মিনিস্টারও ছিলেন সেই সময়। তাহলে এই সমস্ত যারা দখলকারী মুসলিম অবৈধ সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, এখানে অন্য রাজ্যেও আছে। তাহলে যারা অবৈধভাবে মুসলিমদের প্রপার্টি দখল করে রয়েছে, ওয়াকফ প্রপার্টি, তাদের বিরুদ্ধে আপনি বলুন, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলুক, তাদের বিরুদ্ধে বাকি দলেরা বলুক, কেউ বলবে না। সেই জন্য আমরা যেটা বলেছি, গরিব মুসলমানদের সম্পত্তি বিহার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই ওয়াকফ বিল এনেছেন, এবং এনে সেই সমস্ত প্রপার্টি উদ্ধার করে আমরা গরিব মানুষের মধ্যে তার উন্নয়নের টাকা আমরা ব্যয় করতে চাই, এবং মুসলিমদের ডেভেলপমেন্ট আমরা করতে চাই। এটাই হচ্ছে ওয়াকফ প্রপার্টি, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ওয়াকফ প্রপার্টির তাকে সম্মান জানানো, এবং ওয়াকফ মানুষদের, যারা দানকারী মানুষ, তাদের প্রকৃত তারা যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্যটা তাদের সফল হবে। কারণ ওয়াকফ করা মানে হচ্ছে দান করা, আর দান করা মানে হচ্ছে ভালো কাজে ব্যবহার করা। ভালো কাজের নাম করে আজকে যে সমস্ত প্রপার্টি দখল হয়ে গিয়েছে, সেগুলো পুনরুদ্ধার ভারতীয় জনতা পার্টিকে করতে হবে। আজকে মুসলিমদের আমাদের লজ্জা হয়, আমি একজন মুসলিম হিসেবে লজ্জা অনুভব করছি। কেন? যে একজন নরেন্দ্র মোদী হিন্দু লোক, সে মুসলিমদের সম্পত্তি নিয়ে ভালোভাবে ব্যবহার করার কথা বলছে, মুসলিমদের প্রপার্টি যেন সুন্দরভাবে ব্যবহার হয় তার কথা বলছে, গরিব মুসলমানদের কথা বলছে। এটা আমাদের গর্ব হয় যে একজন হিন্দু হয়ে তিনি মুসলিমদের কথা ভাবছে, অথচ মুসলিমরা যারা রক্ষক, যারা মোতওয়াল্লি, যারা ওয়াকফ প্রপার্টি দখল রক্ষা করবে, তারাই আজকে ভক্ষক হয়ে বিভিন্ন প্রপার্টি দখল করেছে। এর তদন্ত হওয়া উচিত। সেই কারণেই ওয়াকফ প্রপার্টি আজকে ভারতবর্ষের একটা বৃহত্তম, শুধু নয় পৃথিবীর বৃহত্তম পাবলিক প্রপার্টিদের মধ্যে ওয়াকফ প্রপার্টি অন্যতম। এই জন্য আমরা বলতে চাই, তৃণমূল কংগ্রেস আপনারা বলুন, ওয়াকফ প্রপার্টি নিয়ে যে বিধ্বংসী আন্দোলন আগামী কালকে থেকে তো আপনাদের বন্ধ হবে। আরো অনেক জেলাটা আবারও বলার সুযোগ দেবো, কিন্তু অন্তিম পর্বের দিকে আমরা যাচ্ছি। সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, শুধু প্রশ্নটা একটি থাকবে, তাহলে হুমায়ুন কবির সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে এবার নিশানা করে বলেছেন যে যে সময় সব থেকে বেশি দরকার সব নেতাদের, সেই নেতারা এখন দিল্লিতে বসে রয়েছেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সঠিকভাবে জানেন না আসলে কোথায় আইসিসি সম্মেলনটা চলছে। দিল্লিতে আইসিসি সম্মেলনটা চলছে না। যাই হোক, তিনি আইসিসি সম্মেলনে গেছেন। যাদেরকে এখন দরকার, এটা আজকে আমরা দেখেছি মুর্শিদাবাদ অঞ্চল, বহরমপুর অঞ্চল, আজকে যেই লোকটা একটা টাইমে পুরো তার কন্ট্রোলে রেখেছিল, এবং সে সময় কিন্তু সেখানে এই বিশৃঙ্খলতা, চরম বিশৃঙ্খলতা কিন্তু দেখা যায়নি। আজকে সে বারংবার বলছে, বারংবার মিডিয়ার সামনে বলছে যে আপনারা দয়া করে কেউ প্ররোচনায় পা দেবেন না। আজকে আইসিসি সম্মেলন, তিনি যেহেতু সিডব্লিউসি মেম্বার, তাকে তো থাকতেই হবে, তাকে তো সেখান থেকে সে চলে আসতে পারবে না। তবে হ্যাঁ, যদি সেরকম ইমার্জেন্সি হয় তিনি নিশ্চয়ই চলে আসবেন, এবং সেটা ওনাকে ভাবতে হবে না। উনি জানেন, উনি অধীর চৌধুরীর সাথে রাজনীতিটা করে এসছেন। তাই আমি মনে করি হুমায়ুন কবির খুব ভালো জানেন যে অধীর চৌধুরীর প্রয়োজনে বহরমপুরের মানুষের জন্য এবং মুর্শিদাবাদের মানুষের জন্য অবশ্যই এগিয়ে আসবে। সেই সাংসদরা কোথায়, যারা কিছুদিন আগে ভোটে জিতে আসলো আমাদের, এইটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। তবে অধীর চৌধুরী আসবে। আমার এই প্রশ্ন সরাসরি অনবির কাছেই থাকবে।
অনিলবাবুর কাছে যাবো। অনিলবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন, কিন্তু প্রশ্ন একটাই, আবু তাহের খান কি করছে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আবু তাহের খান কি করছে সেটা আবু তাহের খান বলতে পারবেন, এটা আমার বলার বিষয় নয়। আপনারাও দেখতে পাচ্ছেন তিনি কিছু করলে আপনাদের ফুটেজে আসবে, তিনি কিছু না করলে সেটা আসবে না, সেটা আপনি ভালো করে বলতে পারবেন, ওটা আমার বলার বিষয় নয়, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো, ওয়াকফ বোর্ড নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা যদি মন্দির, গুরুদুয়ারা, গির্জা, মঠের ব্যাপারে সেই সিদ্ধান্ত নিত বা নিতে পারবে কি, আমি এই চ্যানেল থেকে প্রশ্ন রাখছি, যদি নিত তাহলে কিন্তু আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। এই ওয়াকফ বিল একেবারে বিদ্বেষমূলক একটা বিল। এই বিল পাস করে নরেন্দ্র মোদী এবং তার সরকার আমাদের দেশের সুনাম নষ্ট করেছে এবং একটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তাই এই বিল মুসলমানদের হিতার্থে বা মুসলমানদের কল্যাণে আসবে না, বরং এই বিল একটা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করবে। এবং এই বিল তৈরি করার আগে তাদের উচিত ছিল সারা ইন্ডিয়া বেসিস তারা শুধুমাত্র ওই সাংসদদের নয়, বিদ্বজ্জন এবং যারা সমাজকর্মী এবং যারা সত্যিকারের মানুষের সঙ্গে মিশে থাকে তাদের সঙ্গে আলোচনা করে তাদের থেকে সেই রিপোর্ট নিয়ে তারপরে যদি এটা করতো, তাহলে আজকে এই দিনটা দেখা হতো না। একটা স্বৈরতান্ত্রিক উপায়ে এই বিলটা পেশ করার জন্য, এই বিলটা পাস করার জন্য আজকে এই অস্থিরতার পরিবেশের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে বলে আমি দাবি রাখছি। আলিয়াবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আজ আমরা ওয়াকফ বিলের সমর্থনে এবং একই সঙ্গে 26,000 মানে অর্থাৎ 25,752 জন শিক্ষক বাতিল হয়েছে, তার মধ্যে বৈধ 18,000 বৈধ শিক্ষকের পাশে দাঁড়ানোর জন্য কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 3 জন নেতৃত্ব, মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় একসঙ্গে আমরা যে মিছিল করেছি এবং জনগণকে আমরা বোঝাতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি জ্বলন্ত ইস্যু নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে, সেটা আমরা দেখাতে পেরেছি। একইভাবে কথা বলতে চাই যে ওয়াকফ বিল দুস্থ সাধারণ গরিব মানুষদের পক্ষে এই বিল তৈরি করা হয়েছে এবং এটা আইনে রূপান্তরিত হয়ে যাবে যেহেতু পার্লামেন্টে পাস হয়েছে। একইভাবে আমরা বলতে চাই গরিব সাধারণ মুসলিমদের জন্য এই ওয়াকফ বিল, যে এই ওয়াকফ প্রপার্টি যারা দখল করেছিল, যে মুসলিমরা, দুর্বৃত্তরা, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং মুসলিমদের স্বার্থে এই বিল কার্যকরী হবে। সবাইকে ধন্যবাদ। সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ওয়াকফ থেকে ইতিমধ্যে যে তথ্য আমরা পাই, সেখানে একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি এই প্রসঙ্গটায় বলবো। জাস্ট সেখানে কেরলের এমন একটি গ্রামের কথা আমরা পেয়েছি যেখানে প্রায় 214টি মুসলিম পরিবার, যাদের যে ভিটে তারই হচ্ছে সেখানে হচ্ছে দীর্ঘ সময় যাবত সেখানে উচ্ছেদের জায়গায় যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই 214টি পরিবার এই ওয়াকফ বিল পাস হওয়ার পরে তাদের বসত ভিটে ফিরে পাওয়ার যে আনন্দে উচ্ছ্বাস, আমরা তার ছবি দেখেছি। সুতরাং এই ওয়াকফ বিলের সদর্থক দিকগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টেটগুলো ভারতবর্ষের, সেখানে মুসলিমদের সদর্থক উল্লাস আমরা দেখেছি। এবং দ্বিতীয়ত, 1 সেকেন্ডের মধ্যে বলছি, আমরা যে বলেছি এই পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশের মিনি সংস্করণ না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর আমি আরো বলবো তার উদাসীনতার যেন ঘুম ভাঙে। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে ছিলাম। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ টিভি বাংলায় আসার জন্য। আজ যে কথা বলে শেষ করবো এই শো, দেখুন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কার্যত যারা বিভিন্ন রকম প্রতিবাদ বের করছেন, তাদের উদ্দেশ্যে দুটো বিষয় শুধু একটু আপনাদের সামনে রেখে শেষ করব। ওয়াকফ সংশোধনী আইন আগে কি বলতো আর এখন ঠিক কি বলে? সত্যিই কি মুসলমান সম্প্রদায়ের মানুষকে ছোট করা হচ্ছে বা তাদের ধর্মাবেগে আঘাত করা হচ্ছে? সেটা আগে ভালো করে জানুন। তার কারণ ওয়াকফ সংশোধনী আইন কোনোভাবেই এখনো পর্যন্ত যা তথ্য মারফত জানা যাচ্ছে, অন্তত 2 জন যারা আপনাদের এই বোর্ডে আসছে, ওয়াকফ বোর্ডে আসছে, সেটা ব্যতীত অন্য কোনো বিষয়ে আপনাদের সত্যি ভাবাবেগে কোনোভাবে হয়তো আঘাত করা হয়নি। যে 2 জনের কথা আপনাদের সব থেকে বেশি খারাপ লাগছে, সেই বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ করুন, অবশ্যই প্রতিবাদ করতে পারেন, তার কারণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু ট্রাইব টিভি বাংলা বারংবার আবেদন করছে, বারংবার বলছে, আপনারা দয়া করে
এই সবের উপর ভিত্তি করে সাধারণ মানুষের ওপর কোনোভাবে প্রকোপ ফেলবেন না। শান্তি বজায় রাখুন, সংহতি বজায় রাখুন এবং সার্বভৌমত্ব বজায় রাখুন। তার কারণ অন্তত ভারত তাই বলে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন প্রত্যেকের একই রকমভাবে বসবাস করার অধিকার রয়েছে। কারো ভাবাবেগে কেউ আঘাত করতে পারে না, সরকারও পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কি চাইছে, কি করতে চাইছে, সেই দিকে একবার নজর রাখুন, জানুন, বিষয়টি পড়ুন, তারপরে যত খুশি প্রতিবাদ করুন। কিন্তু তার আগে অন্তত প্রতিবাদের নামে লুটপাটটা করবেন না। একথা বলেই আজকের এই শো শেষ করবো। আর এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 নজর রাখতে হবে ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।